আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা অধ্যায়ের ঐকিক নিয়ম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান করব। আমরা এখন সবার প্রথমে যেই প্রশ্নটা সমাধান করব তা হচ্ছে 21 নম্বর প্রশ্ন। তার কারণ আমরা 1 থেকে 20 পর্যন্ত আমাদের পূর্বের পর্বটিতে সমাধান করে এসেছি। 21 নম্বর প্রশ্নে তারা জানতে চায় 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে। কতজন, এই যে খেয়াল করবেন, কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে। এখানে তারা শ্রমিকের সংখ্যা জানতে চায় এবং মনে রাখতে হবে ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যে যার মান জানতে চাবে, যেটা জানতে চাবে সেটা হবে লাইনের ডান দিকে। আমরা যখন কোনো কিছু লিখি তখন এই যে আমরা যখন কোনো কিছু লিখি তখন লাইনের বাম দিক আর লাইনের ডান দিক, বাম দিক ডান দিক। তো ঐকিক নিয়মের অঙ্কগুলোতে প্রশ্নে যেটা জানতে চাবে তাকে আমরা লিখব ডান দিকে, আর অন্য যেই তথ্যটা দেওয়া আছে তাকে লিখব বাম দিকে। তাহলে আমাদের এই প্রশ্নটার মধ্যে তারা জানতে চায় কতজন শ্রমিক, সেই শ্রমিকের কথাটা আমরা ডান দিকে লিখব আর অন্য যা তথ্য আছে সব বাম দিকে লিখব। তাহলে আমাদের প্রথমে কিন্তু একটা তথ্য দেওয়া ছিল 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে। 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে। তাহলে এখানে যে 20 জন শ্রমিক এই কথাটাকে আমরা ডান দিকে লিখব, এই যে 20 জন শ্রমিক এখানের মধ্যে লিখব ডান দিকে। আর বাকি যেই তথ্যটা যে 15 দিনে খনন করতে পারে এই কথাটা আমরা প্রথমে লিখব। তাহলে আমরা লিখব 15 দিনে খনন করতে পারে, একটি পুকুর 15 দিনে খনন করতে পারে 20 জন শ্রমিক। একটি পুকুর 15 দিনে খনন করতে পারে 20 জন শ্রমিক। এখানে আমি আর বেশি কথা না লিখে শুধু ফটাফটা দিয়ে দিলাম। একটি পুকুর 15 দিনে খনন করতে পারে 20 জন শ্রমিক, অতএব 1 দিনে খনন করতে পারে। এখন আপনারাই ভাবেন, 15 দিনে খনন করতে যেখানে 20 জন শ্রমিকের দরকার হয় সেখানে 1 দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে হয় 20 জন শ্রমিক পারবে 1 দিনের মধ্যে কাজটা শেষ করে দেওয়ার জন্য? পারবে না, কারণ এই 20 জনের 15 দিন সময় লেগে যায়। তাহলে 1 দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে হয় তাহলে এখানের মধ্যে গুণ হবে, কারণ শ্রমিক বেশি লাগবে। সময় যেহেতু কম, শ্রমিক বেশি লাগবে। যদি সময় বেশি থাকতো শ্রমিক কম লাগতো, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে গুণ করব, 20 গুণ 15 জন শ্রমিক। এখন আমাদের প্রশ্নে জানতে চাই কাজটা 15 দিনেও করতে হবে না, 1 দিনেও করতে হবে না, কাজটা করতে হবে 20 দিনে। কাজটা কয় দিনে করতে হবে? 20 দিনে। তাহলে 1-এর চেয়ে যেহেতু 20 বড়, তাহলে ফলাফলটা কি বড় হবে? না। এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় বিষয় যে এখানে দিন আর শ্রমিক, মনে রাখতে হবে দিন যদি বাড়ে শ্রমিক কমে, দিন যদি কমে শ্রমিক বাড়ে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এখানের মধ্যে যেখানে 1 দিনে যতজন শ্রমিক লাগবে আমি যদি এখন তাদেরকে সময় বাড়ায় দিই তাহলে ততজন শ্রমিকের দরকার নাই, শ্রমিক এখন কম হলেও চলবে কারণ আমি সময় বাড়ায় দিছি। তাহলে এখানের মধ্যে আমরা ভাগ করব, 20 গুণ 15, নিচে এই 20কে লিখব। আমরা সবসময় বলি যে মান বড় হইলে 1-এর চাইতে এটা বড়, তাহলে এটাকে উপরে গুণ করব, 1-এর চাইতে এটা বড় তাহলে উপরে গুণ করব। কিন্তু লক্ষণীয় বিষয় দিন আর শ্রমিক, অর্থাৎ সময় আর শ্রমিক, সময় এবং শ্রমিকের কথা যদি প্রশ্নের মধ্যে আসে তখন এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। যদি সময় বাড়িয়ে দেওয়া হয় শ্রমিক কম লাগে, আর যদি সময় কমিয়ে দেওয়া হয় শ্রমিক বেশি লাগে, অর্থাৎ তারা বিপরীতভাবে অবস্থান করে। তাহলে এই যে এই 20 আমরা নিচে লিখলাম, কেউ আবার ভাববেন না যে এই 20কে উপরে লিখছি, না, এই 20 হচ্ছে নিচে লিখলাম। 20-20-এর মধ্যে যায় একবার, 15-কে 15 জন শ্রমিক, অর্থাৎ 15 দিনে 20 জন শ্রমিক কাজটা শেষ করতে পারে, পুকুরটা খনন করতে পারে। 20 দিনে ওই কাজটা 15 জন শ্রমিক করে ফেলতে পারবে, 15 জন শ্রমিক। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? 15 জন। 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন শুরু মূলত এখান থেকে। 63 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, 42 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আগের প্রশ্নটার মধ্যে কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে, শ্রমিকের সংখ্যা জানতে চেয়েছিল, দিনের পরিমাণ দিয়ে দিয়েছিল। আর এই প্রশ্নটার মধ্যে শ্রমিকের পরিমাণ দিয়ে দিছে, দিনের পরিমাণ জানতে চায়। তো সমস্যা কি? আমরা আমাদের নিয়মে অঙ্ক করব, সেটা হচ্ছে এখানে যেহেতু দিন জানতে চাই তাহলে দিন হবে ডান দিকে আর অন্য তথ্য হবে বাম দিকে। তাহলে আমরা বলবো 63 জন লোক
এই কাজটি করতে সময় লাগে 18 দিন। 63 জন লোকের এই কাজটা করতে সময় লাগে 18 দিন, অতএব একজন লোকের এই কাজটা করতে সময় অবশ্যই বেশি লাগবে। যেখানে 63 জন লোকেরই 18 দিন লেগে যায়, সেখানে একজন লোক কি আরও তাড়াতাড়ি করবে? না, তার আরও বেশি সময় লাগবে। এখানের মধ্যে আমরা কি করব? এখানের মধ্যে গুণ করব, 63 গুণ 18 দিনে। এখন আমাদের প্রশ্ন বলছে 42 জন লোক সেই কাজটি কত দিনে করতে পারবে। একজন লোকের যতদিন সময় লাগবে 42 জন লোকের তার চেয়ে কম সময় লাগবে। একজন লোকের ওই কাজটা করতে যত সময় লাগবে 42 জন লোকের ওই কাজটা করতে তার চেয়ে কম সময় লাগবে। কম তার মানে ভাগ, 63 গুণ 18 নিচে 42। আমরা এখন কাটাকাটি করার চেষ্টা করব। দেখি কিভাবে করে কাটাকাটি করতে পারি। আমরা কিন্তু এখানের মধ্যে 6 দিয়ে কাটতে পারি। 6 18-র মধ্যে যায় 3 বার, 3 6 18, 6 42-এর মধ্যে যায় 7 বার, 6 7 42, 6 7 42, 7 63-র মধ্যে 9 বার যায়, 7 9 63। কীভাবে করে কাটাকাটি করে করলাম? 6 18-র মধ্যে যায় 3 বার, 6 42-এর মধ্যে যায় 7 বার, 7 7-এর মধ্যে যায় 1 বার, 7 63-র মধ্যে যায় 9 বার। আর কোনো কাটাকাটি করা যাবে না। তাহলে ফলাফলটা কত বের হবে? 3 নং 27 দিনে। অর্থাৎ 42 জন লোকের ওই কাজটা করতে সময় লাগবে 27 দিন। 27 দিন আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে একটি পুকুর খনন করতে 220 জন, খনন মানে পুকুরটা ভিতর দিয়ে কাটবে, মাটি কাটে পুকুরটাকে আরও বড় করবে। তো একটি পুকুর খনন করতে 220 জন লোকের 11 দিন সময় লাগে। 220 জন শ্রমিক একসঙ্গে কাজ করতেছে, তারপরেও তাদের 11 দিন লেগে গেছে সেই পুকুরটা খনন করতে। এখন আমাদের প্রশ্নে জানতে চাই, যদি একজন লোককে ওই কাজটা করতে দেওয়া হয় তাহলে সে কত দিনে এই কাজটা করতে পারবে? তাহলে যেখানে 220 জন লোকেরই 11 দিন লেগে যায়, সেখানে একজন লোকের কত দিন লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আমরা বলবো 220 জন লোকের সময় লাগে 11 দিন, অতএব একজন লোকের অবশ্যই সময় আরও বেশি লাগবে। 220 জনের 11 দিন লাগলে একজনের আরও বেশি দিন লাগবে, তাহলে গুণ হবে 220 গুণ 11 ব্র্যাকেট দিয়ে দিন। দেখি ফলাফল কত বের হয়। 220-কে 11 দিয়ে গুণ করব। 1 দিয়ে 220-কে গুণ দিলে 220, একটা শূন্য দিলাম। 1 দিয়ে 220-কে গুণ দিলে 220, 0 2 2 2 4 2, তাহলে 2420 দিন আমরা পেয়ে গেলাম। 2420 দিন সময় লাগবে। 220 জনের যদি 11 দিন লাগে, একজনের ওই কাজটা করতে 2420 দিন সময় লাগবে। 2420 দিন আমাদের ক নাম্বার অপশানে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নে জানতে চায় 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ একজন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে এখানের মধ্যে যেহেতু কত দিন, এখানে দিন সংখ্যা জানতে চাই, তাহলে আমরা দিন কি লিখব? ডান দিকে। এই যে 18 দিন দেওয়া আছে, এটাকে আমরা লিখব ডান দিকে, আর 9 জন শ্রমিক কথা লিখব এইদিকে, 9 জন। তাহলে 9 জন শ্রমিক একটি কাজ করতে পারে 18 দিনে, অতএব একজন শ্রমিক ওই কাজটি কত দিনে করতে পারে? এখন যে বিষয়টা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে, যে কাজটা 9 জন লোকের করতে 18 দিন লেগে যায়, ওই কাজটা একজন লোকের করতে কি আরও কম সময় লাগবে? না, আরও বেশি সময় লাগবে। তাহলে আমরা এখানে গুণ করব, 18 গুণ 9। এখন এখানে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, এখানে শ্রমিক আগে ছিল 9, এখন হচ্ছে 1, তার মানে শ্রমিকের সংখ্যা কমে গেছে। আমরা জানি শ্রমিকের সংখ্যা যদি কমে তাহলে সময়ের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দিন সংখ্যা বাড়ে। আর যদি শ্রমিকের পরিমাণ বেড়ে যায় তাহলে দিনের পরিমাণ কমে। অর্থাৎ শ্রমিক এবং দিন এই দুইটা পরস্পর বিপরীতভাবে চলে। যদি শ্রমিক বাড়ে তাহলে সময় কমে, আর যদি শ্রমিক কমে তাহলে সময় বাড়ে, এরকমভাবে। তাহলে আমাদের এই অঙ্কটার মধ্যে প্রথমে আছে 9 জন শ্রমিক 18 দিনে করতে পারে। এখন তারা জানতে চায় একজন শ্রমিক কত দিনে করতে পারবে। তাহলে শ্রমিক কমে গেছে, তাহলে 9 জনের জায়গায় একজন শ্রমিক কমে গেছে, তাহলে সময় বেশি লাগবে, তাহলে দিন বেশি লাগবে, তার মানে গুণ করতে হবে। তাহলে 18-কে 9 দ্বারা গুণ দিলে কত হয়, সেটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা 18-কে 9 দ্বারা গুণ দিব। এখন আমরা জানি 8 নং 72-এর 2 থাকে 7, 9-একে 9 আর 7 হচ্ছে 16, 162। তাহলে আমরা বুঝতে পারলাম
162 দিনে এই কাজটি করতে পারবে। 9 জনের যদি 18 দিন সময় লাগে, একজন শ্রমিকের 162 দিন সময় লাগবে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন শ্রমিকের মাসিক বেতন 3564 টাকা হলে তার 5 দিনের বেতন কত। এখন একজন শ্রমিকের মাসিক বেতন বলতে এক মাসে যে পরিমাণ বেতন সে পায়, কত টাকা পায়? 3564 টাকা পায়। এখন তারা জানতে চায় তাহলে সে 5 দিনে কত টাকা বেতন পাবে, 5 দিনে কত টাকা বেতন পাবে। এক মাস মানে কি? এক মাস মানে 30 দিন। তাহলে আমরা বলবো 30 দিনে বেতন পায়, 30 দিনে বেতন পায় 3564 টাকা। অতএব এক দিনে বেতন পায়, 30 দিনে যত পাবে একদিনে তার চেয়ে কম পাবে। তাহলে আমরা ভাগ করব 3564 ভাগ 30 টাকা। তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে 5 দিনে কত টাকা পাবে। তাহলে আমরা এখানে 5 দিনে কত টাকা পাবে, আমরা একদিনে যত পাবে 5 দিনে তার চেয়ে বেশি পাবে। তাহলে 3564 আর নিচে 30 যা আছে তাই লিখলাম। আর এই যে 5 এটাকে আমরা উপরে গুণ করব, অর্থাৎ একদিনে যত টাকা বেতন পাবে 5 দিনে তার চেয়ে বেশি পরিমাণ বেতন পাবে। এখন এখানের মধ্যে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। সেটা কিভাবে? 5 5-এর মধ্যে যায় একবার, 5 30-এর মধ্যে যায় 6 বার, 5 6 30। 6 দিয়ে 3564-কে এখন আমরা ভাগ করব। আমরা দেখি ফলাফল কত বের হয়। আমরা এখানের মধ্যে ভাগটা করে দেখাই। 3564 তাকে ভাগ করতে হবে 6 দ্বারা। 6 35-এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। 5 6 30 থাকে 5। 6 5-এর মধ্যে যায় না, উপর থেকে 6 নামাই। 6 56-এর মধ্যে কয়বার যায়? 6টা 48, 6 নং 54, তাহলে 9 বার যাবে। 6 নং 54 থাকবে 2। 6 2-এর মধ্যে যায় না, উপর থেকে 4 নামাই। 6 এই 4-এর মধ্যে 24-এর মধ্যে কয়বার যায়? 4 6 24, 4 6 24। তাহলে এখানে ফলাফল কত বের হইল? 594 বের হইল। 6 3564-র মধ্যে 594 বার যায়। তাহলে এখানে আমরা দেখেছি 594 ক নাম্বার অপশনে দেওয়া রয়েছে, এটি সঠিক উত্তর। একজন শ্রমিক যদি এক মাসে 3564 টাকা বেতন পায় তাহলে তার 5 দিনের বেতন হলো 594 টাকা। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে 2 জন পুরুষ সমান 3 জন বালক। 2 জন পুরুষ সমান 3 জন বালক, অর্থাৎ 2 জন পুরুষ যা 3 জন বালক তা। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। যদি এমনটা হয়ে থাকে তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কতজন বালক? খেয়াল করবেন, মূল প্রশ্নটা মূলত এখান থেকে শুরু, এখান থেকে এই যে এতটুকু, অর্থাৎ 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে মোট কতজন বালক হবে। অর্থাৎ এখানে যে তারা পুরুষ কথাটা বলল, 4 জন পুরুষ, তাদেরকেও বালক বানায় ফেলতে হবে, কারণ ইতিমধ্যে 10 জন বালক তো দেওয়া আছেই, 4 জন পুরুষও দেওয়া আছে। 4 জন পুরুষকে বালক বানায় ফেলতে হবে। তার কারণ তারা জানতে চায় 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে মোট কতজন বালক হয়। তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে লিখব যে 2 জন পুরুষ সমান 3 জন বালক। 2 জন পুরুষ সমান 3 জন বালক, অতএব 1 জন পুরুষ সমান উপরে 3 নিচে 2 জন বালক, অতএব 4 জন পুরুষ সমান 3 গুণ 4 নিচে 2 জন বালক। এই 1-এর যদি 4 বড় তাহলে 4কে আমরা উপরে লিখলাম। 2 4-এর মধ্যে 2 বার যায়, 3 দুগুণে 6 জন বালক। আমরা বুঝতে পারলাম 4 জন পুরুষ মানে কি 6 জন বালক। অর্থাৎ আমি যদি 6 জন বালককে দেই তারা 4 জন পুরুষের সমান কাজ করতে পারবে, আর আমি যদি 4 জন পুরুষকে দেই তারা 6 জন বালকের সমান কাজ করতে পারবে। এই দুইটা একই অর্থ প্রকাশ করবে। 4 জন পুরুষ যা, 6 জন বালক তা। তাহলে আমাদের এখানে মধ্যে বলছে 4 জন পুরুষ আর 10 জন বালক। তাহলে 4 জন পুরুষ মানে 6 জন বালক। 4 জন পুরুষ মানে কি 6 জন বালক, আর তার সাথে তো আরো 10 জন বালক আলাদা করে দেওয়াই আছে। তাহলে কত হয় টোটাল? তাহলে হয় 16 জন বালক। অর্থাৎ 10 জন বালক আগে থেকেই আছে, 10 জন বালক আগে থেকেই আছে, আর 4 জন পুরুষকে যখন বালকে রূপান্তর করলাম তখন হয়ে গেল 6 জন বালক। 4 জন পুরুষের বদলে 6 জন বালককে লিখলাম। তাহলে 6 জন বালক আর 10 জন বালক মিলে 16 জন বালক। আমরা বলতে পারি যে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কতজন বালক? 16 জন বালক। অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে।
2 কুইন্টাল মানে কি 200 কেজি, কারণ 1 কুইন্টালে 100 কেজি, তাহলে 2 কুইন্টালে 200 কেজি। তো 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চাল, অর্থাৎ ওই 2 কুইন্টাল চালের পরিমাণ পাল্টায় নাই, ওই 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের কত দিন চলবে, কত দিন চলবে, এখানে দিন জানতে চাই, তাহলে আমাদেরকে দিন বের করতে হবে। তাহলে আমরা যখন এটার সমাধানটা করব, যেহেতু দিন জানতে চাই, আমাদের প্রথমে যেই তথ্যটা দেওয়া আছে 15 জন ছাত্রের 30 দিন চলে, এই তথ্যটাকে আমরা এখানে আমাদের লিখব যে 15 জন ছাত্রের 30 দিন চলে। 15 জন ছাত্রের কত দিন চলে, 30 দিন চলে। তাহলে একজন ছাত্রের কত দিন চলবে, যে বিষয়টা খেয়াল করেন, 15 জন ছাত্র সেই চাল খেতে 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 তাদের 30 দিন লেগে যায়। এখন আমি যদি সেখানে মাত্র একজন ছাত্রকে ওই পরিমাণ চাল দিয়ে দিই, সে কি এই 30 দিনের আগেই খেয়ে ফেলতে পারবে? না, তার আরও বেশি সময় লাগবে। যে গুণ হবে 30 গুণ 15, যেহেতু যে এখানে আমাদের মানুষের সংখ্যা কম, এই জন্য দিনের সংখ্যা বেড়ে গেছে। তো এরকম করে আমাদেরকে অঙ্ক করতে হবে। পরবর্তী লাইনে গিয়ে 20 জন ছাত্রের কত দিন চলবে, তাহলে আমরা এখানে লিখব 20 জন ছাত্রের চলবে। একজন ছাত্রের যত দিন চলবে 20 জন ছাত্রের তার চেয়ে কম চলবে, কারণ একজন ওই পরিমাণ চাল খেতে যত দিন লাগবে একজন ছাত্রের, সেখানে যদি আমি 20 জনকে দিয়ে দিই, তাহলে তারা কি আরও তাড়াতাড়ি, আরও বেশি সময় লাগবে? না, তারা আরও তাড়াতাড়ি খেয়ে ফেলবে। তাহলে এখানের মধ্যে আমরা ভাগ করব। আবার আরেকভাবে বলতে পারি, যেহেতু শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে, আর কি মানুষের সংখ্যা বেড়ে গেছে, তাহলে সময় কম, তাহলে দিন কমবে। তাহলে এখানে মধ্যে আমরা ভাগ করব 30 গুণ 15 ভাগ নিচে 20 দিন। এখন এখানে মধ্যে আমরা একটু কাটাকাটি করতে চাই। 5 আমরা 10 দিয়ে কাটি, খুব সহজে কাটা যাবে। 10 20-এর মধ্যে যায় 2 বার, 10 30-এর মধ্যে যায় 3 বার, 3 10 30, 10 2 20। এরপরে আর তো কোনো কাটাকাটি করা যায় না, তাহলে উপরে ফলাফল কত, 3 15 45, আর নিচে হচ্ছে 2 দিন, 2 ভাগের 45 দিন। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 45কে 2 দ্বারা ভাগ করতে হবে। 45-এর মধ্যে 2 কয়বার যায়, 22 বার যায়, 22 বার। 22 দুগুণে 44, 45 হওয়ার জন্য আরও 1 দরকার, আমরা 1কে উপরে লিখব, অর্থাৎ 2 ভাগের 45। এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে ফলাফল হবে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। কত দিন, 22 সমস্ত 2 ভাগের 1 দিন। 15 জন ছাত্রের যদি 30 দিন চলে, 20 দিন ছাত্রের ওই পরিমাণ চাল দিয়ে 22 সমস্ত 2 ভাগের 1 দিন চলবে। তাহলে 22 সমস্ত 2 ভাগের 1 দিন আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, 16 জন শ্রমিক একটি জমির ফসল 6 দিনে কাটে। 16 জন শ্রমিক 6 দিনে ওই জমির ফসল কাটে। 4 দিনে যদি ওই জমির ফসল কাটতে হয়, তাহলে কতজন শ্রমিক লাগবে? এখানে তারা দিনের পরিমাণ দিয়ে দিছে, শ্রমিকের পরিমাণ জানতে চায়। তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে, সেটা হচ্ছে, যেহেতু শ্রমিক জানতে চাই, তাহলে শ্রমিকের কথাটা আমরা ডান দিকে লিখব, দিনের কথাটা আগে লিখব। 6 দিনে ফসল কাটতে শ্রমিকের প্রয়োজন 16 জন। কতজন শ্রমিকের প্রয়োজন? 16 জন শ্রমিকের প্রয়োজন, যদি 6 দিনে কাটতে হয়। এখন যদি 1 দিনের মধ্যে সেই জমির ফসল কাটতে হয়, আমি যেহেতু সময় কমিয়ে দিলাম, 6 দিনের জায়গায় 1 দিন দিলাম। আমরা জানি সময় কমিয়ে দিলে শ্রমিকের পরিমাণ বেড়ে যাবে, তাহলে এখানে আমাদের গুণ হবে 16 গুণ 6 জন। এখন আমাদের প্রশ্ন তারা দিছে 4 দিন, অর্থাৎ 1 দিন না, 4 দিন সময় তারা দিছে। যেহেতু 4 দিন সময় দিছে, আগে সময় দিছিল 1 দিন, এখন সময় দিছে 4 দিন, তার মানে সময় বাড়ায় দিছে, সময় বাড়িয়ে দিয়েছে, তাহলে শ্রমিকের সংখ্যা কমবে। আমরা জানি সময় বাড়লে শ্রমিক কমে, আর সময় কমলে শ্রমিক বাড়ে। তাহলে এখানের মধ্যে যেহেতু সময় কমিয়ে দিয়েছে, তাহলে শ্রমিকের পরিমাণ এখানের মধ্যে কমবে। তাহলে 16 গুণ 6 ভাগ 4 জন। 4 16-র মধ্যে 4 বার যায়, 4 4 16, 4 6 24 জন। তাহলে আমরা বুঝতে পারলাম 6 দিনে যদি জমির ফসল কাটতে হয়, তাহলে শ্রমিকের দরকার 16 জন। 4 দিনের মধ্যে যদি জমির ফসল কাটতে হয়, শ্রমিকের প্রয়োজন 24 জন। তাহলে 24 জন আমাদের এখানের মধ্যে খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। 9 জন শ্রমিকের ওই কাজটা করতে 18 দিন সময় লাগে। ওই কাজটাই 18 জন শ্রমিকের করতে কতদিন সময় লাগবে? এখানে দিন জানতে চাই।
তাহলে আমরা অঙ্কটা করি এখানের মধ্যে। যেহেতু দিন জানতে চাই আমরা লিখব 9 জন শ্রমিকের সময় লাগে 18 দিন। কারণ দিন জানতে চেয়েছে, এই জন্য আমরা লাইনের ডান দিকে দিনকে লিখেছি। 9 জন শ্রমিকের কাজটি করতে সময় লাগে 18 দিন। অতএব একজন শ্রমিকের কাজটি করতে সময় লাগে, যেহেতু আমি এখানের মধ্যে শ্রমিকের সংখ্যা কমিয়ে ফেলেছি, শ্রমিকের সংখ্যা যেহেতু কমিয়ে ফেলেছি সময় বাড়বে। তাহলে 18 গুণ 9 দিন। এখন আমাদের প্রশ্নে জানতে চাই 18 জন শ্রমিকের কত দিন লাগবে। তাহলে আমরা এখানের মধ্যে 18 জন শ্রমিকের কত দিন লাগবে সেটা আমরা বের করব। এখন যে বিষয়টা খেয়াল করেন, আগের লাইনে আমরা বলেছি একজন, আর এই লাইনে বলতেছি 18 জন। তার মানে আগের তুলনায় এখন আমরা শ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আগের তুলনায় এখন আমরা শ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তাহলে যেহেতু শ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিয়েছি তাহলে সময় কম লাগবে, সময় কম লাগবে। তাহলে এখানে কম হয় কখন? ভাগ করলে। 18 গুণ 9, আর এই যে 18 তাকে আমরা নিচে লিখব। কেউ আবার ভাববেন না যে এই 18কে উপরে লিখছি, না, এই 18কে আমরা নিচে লিখছি, আমরা ভাগ করলাম। তো এখন ভাগ করলে ফলাফল কত বের হয়? 18 মধ্যে যায় একবার, তাহলে 9 একে 9 দিন। অর্থাৎ 9 জন শ্রমিকের যদি ওই কাজটা করতে 18 দিন লাগে, 18 জন শ্রমিকের ওই কাজটা করতে 9 দিন লাগবে। 9 দিন আমাদের এখানে কোন অপশনে রয়েছে আমরা দেখি। 9 দিন গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে 2 কুইন্টাল সমান কত কেজি। আমরা জানি 1 কুইন্টাল বলতে বোঝানো হয় 100 কেজিকে, তাহলে 2 কুইন্টাল বলতে বোঝানো হবে 200 কেজিকে, অর্থাৎ খ নাম্বার অপশনটা সঠিক। 31 নম্বর প্রশ্ন, কাজের পরিমাণ একই থাকলে, অর্থাৎ কাজের পরিমাণ কমবে না, কাজ আগেও যা ছিল এখনও তাই থাকবে। কাজের পরিমাণ একই থাকলে এবং কাজটি সম্পন্ন করার লোকের সংখ্যা কমে গেলে কাজটি শেষ করার সময় কি হবে। আমরা বারবারে অঙ্কগুলো করতে গিয়ে যে বলতেছি সেই কথাটা এখন একটা প্রশ্নের মধ্যে তারা দিয়ে দিছে। আমরা জানি যে কোনো একটা কাজ করতে গিয়ে যদি লোকের সংখ্যা কমে যায় তাহলে সময় কি লাগে? সময় বেড়ে যায়। লোকের সংখ্যা কমবে তো সময় বাড়বে, কাজ শেষ করার জন্য সময় বেড়ে যাবে। আমি কাজটা করার জন্য লোক কম দিব, তাহলে ওই কাজটা শেষ হবে দেরিতে, সময় বেশি লাগবে। আমি কাজটা করতে লোক বেশি দিব, তাহলে ওই কাজটা শেষ হবে তাড়াতাড়িতে, সময় কম লাগবে। তাহলে এটা আমরা বারবারে বলতেছি যে শ্রমিকের সংখ্যা এবং সময় দুইটা সম্পূর্ণ বিপরীতভাবে অবস্থান করে। তাহলে লোকের সংখ্যা যদি কমে যায় তাহলে কাজটি শেষ করার সময় বেড়ে যাবে, অর্থাৎ ক নাম্বার অপশনটা সঠিক। 32 নম্বর প্রশ্ন, ঐকিক নিয়মে এখানে 3টা তথ্য দেওয়া, কোনটা কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা নির্ণয় করব। 1 নম্বর তথ্য, লোক সংখ্যা কমলে কাজ সমাপ্ত করতে সময় কম লাগে না, এই কথাটা ভুল। কারণ লোক যদি কমে যায় তাহলে কাজ কি আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? না, লোক যদি কমে যায় তাহলে কাজ শেষ করতে সময় বেশি লাগবে, তারা বলতেছে সময় কম লাগবে, তাহলে তাদের এই তথ্যটা ভুল। 2 নম্বর তথ্য, লোক সংখ্যা বাড়লে কাজ সমাপ্ত করতে সময় কম লাগে। যদি লোক বাড়ে তাহলে সময় কম লাগে, লোক বাড়বে তো সময় কম লাগবে, এই তথ্যটা সঠিক। দিনের সংখ্যা কমলে শ্রমিকের সংখ্যা বাড়ে। দিনের সংখ্যা কমবে মানে কি? সময় কম। দিনের সংখ্যা কমবে মানে কি? সময় কম। তাহলে সময় যদি কম হয় তাহলে শ্রমিক বাড়তে হবে, শ্রমিক বেশি দিতে হবে। আমাকে সময় কম দেওয়া হয়েছে, তাহলে শ্রমিক বেশি দিতে হবে কাজটা শেষ করতে হইলে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি দিনের সংখ্যা কমে শ্রমিকের সংখ্যা বাড়ে, এই তথ্যটাও সঠিক। তাহলে এখানে কি লেখা আছে? লোক বাড়ে তো সময় কমে, আর সময় কমে তো লোক বাড়ে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। তাহলে 2 আর 3 সঠিক, 2 আর 3 আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, 2 ও 3। 33 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 3টা তথ্য দেওয়া আছে, কোন কোন তথ্য সঠিক কোনটা কোনটা ভুল সেটা আমাদের নির্ণয় করতে হবে। 1 নম্বর তথ্য, ঐকিক নিয়মে সমাধানের জন্য বাক্যটিকে এমনভাবে সাজাতে হবে যাতে তাদের মধ্যে যে জিনিসটি চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে, তা ডান দিকে থাকে। এই তথ্যটা সঠিক, কারণ আমরা অঙ্ক করতে গিয়ে যে এতক্ষণ যাবৎ কতগুলো অঙ্ক করলাম, আমরা সবসময় কি কাজ করেছি? যেটা আমাদের কাছে জানতে চেয়েছে আমরা তাকে লাইনের ডান দিকে লিখেছি। এখন লাইনের ডান দিকে লিখতে গিয়ে যদি কোনো সাজানো, কোনো ওলটপালট করার প্রয়োজন হয় আমরা ওলটপালট করেছি, সাজিয়েছি। অর্থাৎ প্রশ্নে যেটা জানতে চাবে তাকে লাইনের ডান দিকে রাখতে হবে, এবং সেই তথ্যটা এখানে আমাদের তারা দিয়ে দিছে যে সমাধানের জন্য, সমাধান করার জন্য বাক্যটিকে এমনভাবে সাজাতে হবে
যাতে তাদের মধ্যে যে জিনিসটি চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে, তা ডান দিকে থাকে। 1 নম্বর তথ্যটা সঠিক এবং এটা হচ্ছে ঐকিক নিয়মের ক্ষেত্রে। 2 নম্বর তথ্য, 1 কেজি চালের দাম 20 টাকা হলে 5 কেজি চালের দাম 100 টাকা। কারণ 1 কেজি চালের দাম যদি 20 টাকা হয়, 5 কেজি চালের দাম কত হবে? 5 20 100 টাকা। তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, 5 কেজি গমের মূল্য 85 টাকা হলে 1 কেজি গমের মূল্য 15 টাকা। এই তথ্যটা কি সঠিক কি ভুল, এটা তারা জানতে চায়। এটা নির্ণয় করব কিভাবে? সেটা হচ্ছে 5 কেজি গমের মূল্য 85 টাকা, 1 কেজি গমের মূল্য কত? আমরা লিখব 5 কেজি গমের মূল্য 85 টাকা, অতএব 1 কেজি গমের মূল্য অবশ্যই কম হবে। 5 কেজি গমের মূল্য যত হবে 1 কেজি গমের মূল্য তার চেয়ে কম হবে। 85কে ভাগ করব 5 দ্বারা। 5 85-র মধ্যে কয়বার যায়? 5 85-র মধ্যে যায় 17 বার। তার কারণ 5 17 85, 5 17 85। তাহলে আমরা দেখলাম 5 কেজি গমের মূল্য যদি 85 টাকা হয়, 1 কেজি গমের মূল্য 17 টাকা, কিন্তু তারা বলতেছে 1 কেজি গমের মূল্য 15 টাকা। তাহলে তাদের তথ্যটা কি সঠিক? তাদের তথ্যটা ভুল। 3 নম্বর তথ্যটা ভুল। তাহলে আমরা দেখলাম 1 এবং 2 এই দুইটা তথ্য সঠিক। 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে, এটিই সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। 34 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করতে হলে 3টা তথ্য দেওয়া। 1 নম্বর তথ্য, লোক সংখ্যা বাড়লে সময় বেশি লাগবে। আচ্ছা, একটা কাজ করার জন্য আমি লোক বাড়াইয়া দিলাম, তাহলে কি সময় আরও বেশি লাগবে? না, সময়টা আরও কম লাগবে। কিন্তু তারা বলতেছে সময় বেশি লাগবে, তাহলে তাদের এই কথাটা ভুল। 2 নম্বর তথ্য, ওই কাজটা শেষ করতে হলে লোক সংখ্যা কমালে সময় বেশি লাগবে। কথাটা ঠিক। একটা কাজ করার জন্য আমি লোক কমায় ফেললাম, তাহলে কি সময় বেশি লাগবে না? সময় বেশি লাগবে। 3 নম্বর তথ্য, লোক সংখ্যা কমালে সময় কম লাগবে না। আমি যদি লোক কমিয়ে ফেলি সময় বেশি লাগবে, যদি লোক সংখ্যা কমিয়ে ফেলি তাহলে সময় কম লাগবে। অর্থাৎ সময় কম লাগবে এই কথাটা ভুল। একটা কাজ শেষ করতে হলে লোকের সংখ্যা যদি আমরা কমিয়ে ফেলি তাহলে সময় সেখানে বেশি লাগবে, কিন্তু তারা বলতেছে সময় কম লাগবে। তাদের এই তথ্যটা ভুল। অর্থাৎ শুধুমাত্র 2 নম্বর তথ্যটাই এখানে সঠিক। 2 নম্বর তথ্যটা খ নম্বর অপশনে রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, এখানে 3টা তথ্য দেওয়া। 1 নম্বর তথ্য, একটি ডিমের মূল্য 6 টাকা হলে 8টি ডিমের মূল্য কত টাকা? 48 টাকা তারা দিয়ে দিছে। তাহলে একটা ডিমের মূল্য যদি 6 টাকা হয়, 8টা ডিমের দাম কত? 6 টা 48 টাকা। তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য, একটি পেয়ারার মূল্য 5 টাকা হলে 8টি পেয়ারার মূল্য 32 টাকা। এটা কি সঠিক? একটা পেয়ারার মূল্য 5 টাকা, তাহলে 8টা পেয়ারার মূল্য কত? 5 8 40 টাকা। তাহলে 40 টাকা হওয়ার কথা, কিন্তু তারা বলতেছে 32 টাকা। তথ্যটা ভুল। 3 নম্বর তথ্য, 12টি খাতার মূল্য 72 টাকা হলে একটি খাতার মূল্য কত? আমরা লিখব এইভাবে করে, 12টি খাতার মূল্য 72 টাকা, অতএব একটি খাতার মূল্য অবশ্যই কম হবে। 12টা খাতার মূল্য যত হবে একটা খাতার মূল্য তার চেয়ে কম হবে, তাহলে ভাগ হবে। 72 ভাগ 12 টাকা। 72কে 12 দ্বারা ভাগ করব। 12 72-এর মধ্যে 6 বার যায়, কারণ 6 12 72, 6 12 72, তাহলে 6 টাকা বের হয়েছে। তাহলে 12টি খাতার মূল্য 72 টাকা হলে একটি খাতার মূল্য 6 টাকা। তথ্যটা সঠিক। আমরা দেখলাম 1 ও 3 সঠিক। 1 আর 3 রয়েছে আমাদের এখানে গ নাম্বার অপশনে, এটি সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, 1 ও 3। 36 নম্বর প্রশ্নে তারা জানতে চায় 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে একটি ডিমের দাম কত? আমরা জানি 1 ডজন মানে 12টি, তাহলে 1 ডজন না বলে আমরা বলতে পারি 12টি ডিমের দাম 60 টাকা। 12টি ডিমের দাম যদি 60 টাকা হয়, একটি ডিমের দাম কত? 12টি ডিমের দাম 60 টাকা, তাহলে একটি ডিমের দাম আরও কম হবে, 60 ভাগ 12। 12 60-এর মধ্যে যায় 5 বার, 5 12 60। কয় বার 60? 5 12 60। তাহলে এই যে ফলাফল 5 বের হইলো, আমরা বলবো একটি ডিমের দাম 5 টাকা। তাহলে এই অঙ্কে 36 নম্বর প্রশ্নে একটি ডিমের দাম কত হবে? গ নাম্বার অপশন 5 টাকা। 37 নম্বর প্রশ্ন, 12 কেজি গমের দাম 132 টাকা হলে 70 কেজি গমের দাম কত? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করে করব যে 12 কেজি গমের দাম 132 টাকা, অতএব 1 কেজি গমের দাম কম হবে, 132 ভাগ 12 টাকা, অতএব 70 কেজি গমের দাম বেশি হবে। 1 কেজি গমের দাম যত, 70 কেজি গমের দাম তার চাইতে আরও বেশি। 132 গুণ 70 নিচে 12 টাকা।
এখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। 12 132-এর মধ্যে যায় 11 বার, কারণ 12কে 11 দিয়ে গুণ দিলে 132 হবে। 12কে 11 দিয়ে গুণ দিলে 132 হবে, গুণ 70। তাহলে 11 গুণ 70 তাহলে কত হয়? আমরা ফলাফলটা খুব সহজে বের করতে পারবো। 7 11 77, 7 11 77, আর এই যে শূন্য আমরা পাশে লিখে দিলাম 770 টাকা। তাহলে আমরা বলতে পারি 12 কেজি গমের দাম 132 টাকা হলে 70 কেজি গমের দাম কত টাকা? 770 টাকা। এটি আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটি সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্নে তারা জানতে চায় একজন শ্রমিক সপ্তাহে 423.50 টাকা আয় করেন। এখানে একটা দশমিক দেওয়া আছে, অর্থাৎ সপ্তাহ মানে কি 7 দিন। তাহলে একজন শ্রমিক 7 দিনে 423.50 টাকা আয় করেন, তার 17 দিনের আয় কত টাকা, এটা তারা জানতে চায়। আমরা এটা বের করব কিভাবে? আমরা এখানে মধ্যে লিখব যে সপ্তাহ মানে কি 7 দিন, তাহলে 7 দিনে আয় করেন কত দেওয়া আছে? 423.50, 423.50 টাকা। তাহলে এটা তো 7 দিনে আয় করে, তাহলে একদিনে কত টাকা আয় করে? অবশ্যই কম করবে। 7 দিনে যত টাকা আয় করবে একদিনে তার চাইতে কম টাকা আয় করবে, তাহলে ভাগ হবে 423.50 ভাগ 7 টাকা। এখন আমাদের প্রশ্নে তারা জানতে চায় 17 দিনে কত টাকা আয় করবে। আমরা এখানে লিখব অতএব 17 দিনে আয় করবে। এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে একদিনে যত টাকা আয় করবে 17 দিনে তার চাইতে বেশি আয় করবে। তাহলে এখানে মধ্যে আমরা 17কে উপরে গুণ দিব, 423.50 গুণ 17, আর নিচে হচ্ছে 7 টাকা। এখন দেখি আমাদের এখানের মধ্যে ফলাফল কত বের হয়। আমরা জানি যে এই দশমিক উঠানোর জন্য যে কাজটা সেটা হচ্ছে ভাগ চিহ্নের উপরে যদি দশমিক থাকে তাহলে সেই দশমিককে উঠানোর জন্য সংখ্যা আনতে হবে ভাগ চিহ্নের নিচে। আমি এখানে একটু দেখাই যে এই ভাগ চিহ্নের উপরে যদি দশমিক থাকে তাহলে তাকে উঠানোর জন্য সংখ্যা আনতে হবে নিচে, আর এই ভাগ চিহ্নের নিচে যদি দশমিক থাকে তাকে উঠানোর জন্য সংখ্যা আনতে হবে উপরে। কীরকমভাবে তার উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন উপরে একটা সংখ্যা আছে এই খালি ঘর দশমিক খালি ঘর খালি ঘর, তাহলে উপরের দশমিকটা উঠানোর জন্য নিচে সংখ্যা আনতে হবে, এবং নিয়ম হচ্ছে দশমিকের জন্য 1 দিতে হয়। নিয়ম দশমিকের জন্য 1 দিতে হয়, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততটা শূন্য দিতে হয়। যখনই আমরা এইভাবে করে সংখ্যাটা দিয়ে দিব তাৎক্ষণিকভাবে এই দশমিকটা উঠে যাবে, দশমিকটা আর সেখানে থাকবে না, দশমিকটা উঠে যাবে। তাহলে আবার যদি নিচে দশমিক দেওয়া থাকে, যদি নিচে দশমিক দেওয়া থাকে যেমন এখানে খালি ঘর দশমিক খালি ঘর, তাহলে এই নিচের দশমিক উঠানোর জন্য সংখ্যা আনতে হবে উপরে। দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে আমরা একটা শূন্য দিব, দশমিকটা উঠে যাবে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা মনে করেন অঙ্কটা আছে এরকম যে 5.32 আর এখানে আছে 2.1, তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে কি লিখব? দশমিক উঠানোর জন্য এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা সংখ্যা দিলে 2টা শূন্য দিলাম, দশমিক উঠে যাবে, থাকবে 532। নিচে এই দশমিকের জন্য আমরা উপরে একটা সংখ্যা দিব 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে একটা শূন্য দিব, এই দশমিকটা উঠে যাবে, থাকবে 21। এটা হচ্ছে ফলাফল। অর্থাৎ এভাবে করে করতে হয়, দশমিককে উঠাতে হয় এভাবে করে। তাহলে আমরা এখন এখানের মধ্যে দশমিকটা উঠানোর কাজ করতে পারি। সেটা কিভাবে? আমি এটা আরেকটা রং দিয়ে দেখাই। সেটা হচ্ছে এই যে উপরে দশমিক আছে এই দশমিকের জন্য নিচে আমরা 1 দিলাম, দশমিকের পরে 2টা সংখ্যা আছে আমরা 2টা শূন্য দিলাম, দশমিক উঠে যাবে। তাহলে দশমিক উঠে গেলে কি থাকে? 4 2 3 5 0 গুণ 17 নিচে 7। অর্থাৎ উপরের এই দশমিকটাকে উঠানোর জন্য নিচে 1 দিলাম, দশমিকের পরে 2টা সংখ্যা থাকাতে 2টা শূন্য দিলাম, দশমিক উঠে গেল। এখন আমরা আমাদের এই অঙ্কতে কোনো কাটাকাটি করা যায় কি না, অন্য কোনো কিছু করা যায় না সেটা আমরা দেখব। আমরা এটাকে আরেকটা কাগজে লিখি, 4 2 3 5 0 গুণ 17 নিচে 7 গুণ 100। এখন আমরা এখানে আমাদের কাজটা করব। আমরা দেখি এখানে কোনো কাটাকাটি করা যায় কি না। না, এখানে আমরা সরাসরি কোনো কাটাকাটি করতে পারতেছি না, কিন্তু 7 এই যে 42,350 এটার মধ্যে কয়বার যায় আমরা একটু দেখি। আমরা এখানে মধ্যে করি 42,350কে ভাগ করব 7 দ্বারা। 7 42-এর মধ্যে যায় 6 বার, 6 7 42, 42 থেকে 42 থেকে 0, 7 এই শূন্যের মধ্যে যায় না, তাকে বড় বানানোর জন্য উপর থেকে 3 নামাবো।
উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও 7 যায় না। নিয়ম হচ্ছে উপর থেকে একটি সংখ্যা নামানোর পরেও যদি সংখ্যাটা না যায় তাহলে সেখানে 0 বার যাবে। উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও যদি না যায় তাহলে সেখানে 0 বার যাবে। 7 0 0, 3 থেকে 0 গেলে আর থেকে 3, 7 3-এর মধ্যে যায় না। উপর থেকে একটা সংখ্যা নামাই 5, তাহলে হলো 35। 7 35-এর মধ্যে যায় 5 বার, 5 7 35। 35 থেকে 35 বিয়োগ করলে হয় 0। 7 এই 0-এর মধ্যে যায় না, তো তাকে বড় বানানোর জন্য উপর থেকে একটা সংখ্যা নামাই, এই 0টাকে নামাইলাম। তাহলে আমরা এই 7 তো এই 0-এর মধ্যে যায় না, তাহলে উপর থেকে একটা সংখ্যা আমরা নামালাম। উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও যদি সংখ্যাটা না যায় তাহলে সেখানে 0 বার যাবে। 7 0 0। আমি বারবার বলতেছি, উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও যদি সংখ্যাটা তার মধ্যে না যায় তখন সেখানে 0 বার যাবে। তাহলে এখানের মধ্যে উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও এই সংখ্যাটা যাচ্ছে না, তা এই যে সংখ্যাটা এখানে নামাছি, তাহলে উপর থেকে আমরা সংখ্যাটা এখানে নামালাম। তাহলে উপর থেকে সংখ্যাটা নামানোর পরেও যেহেতু 7 এটার মধ্যে যাচ্ছে না, আমরা বলবো এখানে 0 বার যায়। 7 0 0, এই যে ফলাফল ভাগশেষ 0। তাহলে কত? 7 42,350-এর মধ্যে 6,050 বার যায়। আমরা বলতে পারি 7 42,350-এর মধ্যে 6,050 বার যায়। আর তো কোনো কাটাকাটি করা যায় না। তাহলে পরবর্তী লাইনে গিয়ে কী হবে? 6,050-এর সাথে 17 গুণ দিতে হবে। আমরা দিই 6,050-এর সাথে 17কে গুণ দিই, দেখি ফলাফল কত হয়। 7 0 0, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 7 0 0 আর 3 হচ্ছে 3, 6 7 42, 0 1 0 0, 5 1 5, 1 0 0, 6 1 6। তাহলে ফলাফল কত হবে এখন দেখি। 0 5 5 3 8, 2 6 4 10। তাহলে ফলাফল হচ্ছে এখানের মধ্যে 1,02,850। 1,02,850 আমরা উপরে লিখব 1,02,850, নিচে 100। এই যে নিচে 100 তার মানে কি এই মাঝখানে দাগটা কি? ভাগ। তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। উপরের এই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি ভাগ করলে মান কমে, ভাগ করলে মান কমে। আর যখন আমরা ভাগ করি তখন দশমিক বাম দিকে যায়, যখন গুণ করি তখন দশমিক ডান দিকে যায়, কারণ মান বাড়ে, আর মান বাড়লে দশমিক ডান দিকে যায়। আর যখন ভাগ করি তখন দশমিক বাম দিকে যায়, বাম দিকে গেলে মান কমে। তাহলে এখানে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ মান কমাইতে হবে। তাহলে 100-তে আছে 2টা শূন্য, তাহলে দশমিক 2 ঘর বাম দিকে যাবে। 1 2, 2 ঘর বামে দশমিক বসবে। ফলাফল হবে 1028.50। অর্থাৎ এই যে এখানে যে 2টা শূন্য ছিল এই কারণে দশমিক 1 2, 2 ঘর বামে বসছে। ডান দিক থেকে 1 2, 2 ঘর বামে দশমিক বসছে। তাহলে ফলাফল 1028.50। কত ফলাফল? 1028.50। তাহলে আমরা বলতে পারি যে একজন শ্রমিক সপ্তাহে 423.50 টাকা আয় করেন, তার 17 দিনের আয় কত? 1028.50 টাকা। 39 নম্বর প্রশ্ন, কাজের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কমলে দিনের সংখ্যা কি হয়? আমরা জানি শ্রমিক যদি কমে দিনের সংখ্যা বাড়ে, তাহলে দিনের সংখ্যা বাড়ে। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা বলতে পারি 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, বাড়ে। 40 নম্বর প্রশ্নে তারা জানতে চায় শ্রমিকের সংখ্যা বাড়ালে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে সময় লাগবে কম, বেশি, একই, দ্বিগুণ, কোনটা সঠিক উত্তর? আমরা একটু আগে 39 নম্বর প্রশ্নে কিন্তু ঠিক এটার বিপরীত একটা প্রশ্ন আমরা উত্তর সমাধান করে আসছি। সেখানে আমাদেরকে শ্রমিকের সংখ্যা কমার কথা বলছিল, আমরা বলছি সময় বাড়বে। কারণ শ্রমিক যদি কমে তাহলে সময় বাড়ে, দিন বেশি লাগে। আর শ্রমিক যদি বাড়ে তাহলে সময় কমে, দিন কমে, সময় লাগবে কম। সম্পূর্ণ এটা সবসময় বিপরীত হবে। কাজের ক্ষেত্রে আমাদেরকে এটা সবসময় বিপরীত হবে, শ্রমিকের সংখ্যা আর দিনের সংখ্যা বিপরীত হবে। তাহলে আমরা জানি যে এই সবসময় শ্রমিকের সংখ্যা আর সময় এই দুইটা সবসময় বিপরীতভাবে অবস্থান করে। শ্রমিকের সংখ্যা যদি বেড়ে যায় সময় কমে যায়, শ্রমিকের সংখ্যা যদি কমে যায় সময় বেড়ে যায়, সবসময় বিপরীত অবস্থান করবে। তাহলে এখানে আমাদের তারা বলছে শ্রমিকের সংখ্যা বাড়ালে, আমরা বুঝে ফেলছি যেহেতু এখানে বাড়ালের কথাটা বলছে তাহলে সময় কমবে। শ্রমিকের সংখ্যা বাড়ালে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে সময় লাগবে কম। মনে করেন একটা কাজ আমি প্রথমে 10 জন লোককে কাজটা করতে দিছি,
এখন আমি করলাম কি, গিয়ে সেখানে আরও 20 জন লোককে কাজে লাগাই দিছি। অর্থাৎ আগে থেকে 10 জন লোক কাজ করতেছিল, আমি সেখানে এখন আরও 20 জন লোককে দিলাম। তার মানে কি, আমি লোক বাড়িয়ে দিছি, শ্রমিক বাড়াইয়ে দিছি। তাহলে 10 জন লোকের যে পরিমাণ সময় লাগতো, এখন আমি যে শ্রমিক বাড়াইয়া দিলাম, এতে করে কি সময় আরও বেশি লাগবে নাকি আরও কম লাগবে? সময় আরও কম লাগবে। যেহেতু আমি লোকের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, তাহলে সময় আরও কম লাগবে। আর আমি যদি লোক কমিয়ে দিতাম, প্রথমে কাজ করতেছিল 10 জন, সেখান থেকে আমি যদি 3 জনকে বাদ দিয়ে দিই, এখন কাজ করতেছে 7 জন, তাহলে সময় বেশি লাগবে। তাহলে এই কথাটা সবসময় আমরা মনে রাখবো যে এই যে ঐকিক নিয়মের ক্ষেত্রে এই অঙ্কগুলো বেশি আসে আমাদের। তো শুধু ঐকিক নিয়মের ক্ষেত্রে কেন, বাস্তব জীবনে এই জিনিসটা আমরা মনে রাখবো যে শ্রমিকের সংখ্যা যদি কমে, তাহলে কাজটা শেষ করতে সময় বেশি লাগবে। আর শ্রমিকের সংখ্যা যদি বাড়ে, তাহলে কাজটা শেষ করতে সময় কম লাগবে। সবসময় বিপরীত অবস্থান করবে। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, কম। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।